হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে রাতের ডিনারের ভিডিও করছি। ছেলে বানাচ্ছে চাউমিন। এই যে নুডলসটা এখানে সেদ্ধ করে রেখেছে, আর এই যে বিট গাজর, এগুলো কি হালকা ভাজি, আর এখানে বোনলেস চিকেনটা কেটে রেখেছে। তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, আর এই যে ক্যাপসিকাম কুচি কুচি না লম্বা লম্বা করে কাটা, যাই হোক আমি ভুল হলে তোমরা ঠিক করে নিও। আর এই যে এখানে আছে ফুলকপি ছোটো করে কেটে রেখেছি, আর এখানে আছে ডিম, ধনেপাতা কুচি, মটরশুঁটি, পেঁয়াজ কলি, আর এখানে আছে বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু একটু একটু মোটা মোটা করে কেটেছি যাতে মুখে পড়ে। এটা কি দিচ্ছিস? ডিম। এত তরিবত করে ভাই আমরা কোনোদিন করিনি আগে। আমার মা করতো, মানে আগেকার মায়েরা যা করতো আমরা তাই খেয়েছি। আলু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে করতো। তখন তো এত সস ফস ছিল না আমাদের সময়, তখন এত সস ফস অ্যাভেলেবেল ছিল না। তো তখন এই লেবুর রস দিয়ে মা বানাতো, সেটাই অমৃত ছিল। আর এত ধনে পাতাও এখনকার মতো তখন পাওয়া যেত না, শহর এলাকা ছাড়া এত পাওয়া যেত না। গ্রামের দিকে লোকেরা ধনে পাতাই খেত না। আর এটা কি, ওর ডিম কটা ফাটিয়েছি? আচ্ছা, কি দিচ্ছিস বল? ফুলকপি। ওই পেঁয়াজ কলিটাও দিয়ে দেওয়ার সাথে। না, পেঁয়াজ কলিটা সময় লাগে, ওই জন্য বললাম। এগুলো দিয়ে দিতে পারিস একসাথে, দিয়ে দে তো বাবা, খাবো তো আমরা, বাইরে কেউ খাবে না। এগুলো আলাদা আলাদা করে ভাজলে অনেকটা টেস্ট। হ্যাঁ, একসঙ্গে করে নিলে তেমনি খেতেও ভালো লাগবে। যত গুড় ঢালবে তত মিষ্টি হবে। সেটাই, মানে দোকান স্টাইলে আরও হবে, কিন্তু তাতে সময়ও লাগে। এতে কি তেলটাও কম লাগলো, সময়টাও কম লাগলো, নিজেরা যাই হোক খেয়ে নিলাম, যতটা তেল কম দেওয়া যায়। এই বাঁধাকপি কখন দিবি? যেগুলো হালকা ফ্রাই হয় সেগুলো একটু করে, যেমন ক্যাপসিকামটা হালকা ফ্রাই হয়, এটা পরে, এর পরে বানাবে। তা অথেন্টিক স্টাইল নয়, এটা যাকে বলে বাঙালিয়ান স্টাইল, সেই স্টাইল। এবার কি দিবি? এবার ক্যাপসিকামটা দেবো। মানে গ্রিন ভেজিটেবলস বেশি আর নুডলসটা কম, তাই তো? আমি ওটাই চাই। সবজি বেশি থাকবে, তারপরে আরেকবার বল, কি বললি? সবজি বেশি থাকবে, তারপরে তুই নিজে কানে হেডফোন গুঁজে রেখে দিচ্ছিস বলে নিজে আস্তে আস্তে কথা বলছিস। কাজ করতে পারি, আর এদিকে তো কথাও আস্তে আস্তে বলছিস। আরে আমি তো শুনতে পাচ্ছি না তোর কথা। বন্ধুরা শুনতে পাবে না, তুই অত আস্তে আস্তে বললে বন্ধুরা শুনতে পায়? আমার কি এখন ইচ্ছে করছে জানিস, বললে রাগ করবি না তো? হ্যাঁ, আমার খুব ইচ্ছা করছে এই যে এটা বানাচ্ছিস, এটা ভালো করে বানাবি।
এগ চিকেন দিয়ে বানাবি। এবার আমার ইচ্ছে করছে কি, যে যারা মানে আমাদেরকে বিনা দোষে দোষী করে, গালাগাল দেয়, আমাদের পেছনে লাগে, ভালোবাসে না, অভিশাপ দেয়, হ্যাঁ, তাদের তো আমরা কোনোদিনই কিছুই করিনি, কারোরই কিছু করিনি, ভাবিও না করার কথা। তাদের সঙ্গে আমি কারো বাড়িতে ঝগড়াও করতে যাই না, কেউ আমার নামে বললে আমি সেটা যাচাই করতেও যাই না, গালাগাল দিলেও কিছু বলি না, কেঁদে বাড়ি আসি তবু কিছু বলি না। তো যাই হোক, আমার খুব ইচ্ছে করছে তাদেরকে ডেকে খাওয়াই। তো তোমরা খুব ভালোবেসে আমাকে গালাগাল দিয়েছো, অনেক পরিশ্রম করেছো, একটু খেয়ে যাও আমার ছেলের হাতের রান্না, খুব ইচ্ছে করছে। বাড়িতে এলে তো খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। আমি, আমার দরজা সব সময় খোলা, আমার বাবা মা দাদু ঠাকুমা যা করেছিল আমি সেই পথেই চলি। আরে বাবা, বাসুদেব কুটুম্বকম। আমার সব সময় দরজা খোলা, তাদের সবাইয়ের জন্য খোলা, যে আমাকে ভালোবাসে তার জন্য তো খোলা আছেই, আর যে বাসে না, খারাপ বাসে, উল্টোটা করে, তার জন্য দরজা খোলা। এবং অবশ্যই আমি এলে বাড়িতে তাকে আপ্যায়ন করব। বাঁধাকপি দিলি, এসো, তাদেরকেও ডাকছি বাড়িতে এসো না। আমার কাছ থেকে কোনোদিন তোমরা অপমানিত হয়ে ফিরে যাবে না। কেন, কোনোদিন কি আমি কাউকে অপমান করেছি এরকম কেউ বলতে পারবে যে আমি কাউকে অপমান করেছি? আমি বা আমার বাড়ি বা আমার ফ্যামিলির কেউ কখনো করিনি। আমার বাবা মায়ের সেই শিক্ষা নয় তো, তাই করি না। এবার আমরা কেন মানে সবসময় এরকম হই, আমার ঠাকুমাও বলতেন। আমার ঠাকুমা ছিলেন খড়গপুর রাজার মেয়ে, মেজ মেয়ে। তিনি গাড়ি চালানো, ঘোড়া চালানো, বন্দুক চালানো সবই জানতেন। তিনি একা হাতে 40 জন ডাকাত একবার নয় 2 বার তাড়িয়েছেন। তার নিজের বাড়িতে, বাবার বাড়িতে যখন পড়েছিল খড়গপুরে, তখন তাড়িয়েছেন ডাকাত একা বন্দুক নিয়ে। আবার জগপুরে ওনার মামার বাড়ি ছিল, শুনেছি, এগুলো শোনা তো, মানে বাবা কাকার মুখেই শোনা, ঠাকুমার মুখেও শোনা, ঠাকুমাকে আমরা দিদা বলি, তো দিদার মুখেও শোনা। উনি খুব সাহসী ছিলেন, খুব প্রতাপশালী মহিলা ছিলেন, হ্যাঁ, সুন্দরী ছিলেন। তবে কি, কেউ দোষ যদি অন্যায় কিছু করেছে তাকে কিন্তু মুখে মুখেই, জানিস বাবু, মুখে মুখেই বলতেন যে তোমার এটা অন্যায় হচ্ছে। কিন্তু আবার তিনি ভালোবেসে ডাকতেন, ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতেন, এরকম মহিলা ছিলেন। তো উনিও বলেছেন যে যতদিন উনি বিয়ে হয়ে এখানে এসেছেন ততদিনও কিন্তু তিনি একই জিনিসই দেখেছেন, যে আমাদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, ওনার সময়ও নাকি সেরকম হয়েছিল। তো যাই হোক, কেন জানি না, আমরা আর্থিক দিক থেকে খুবই দুর্বল, হয়তো তাই। কিন্তু তখন তো সব সময় তো আমরা ছিলাম না এতটাও দুর্বল, কিন্তু তবুও আমরা, আমার দাদু ঠাকুমা, আমার বাবা মা, এরা দান ধ্যান করে গেছেন, গরিবকেও করেছেন, যারা গরিব সেজে থাকেন নেকি করি তাদেরকেও করেছেন। আমিও তাই করি। আমাকে সবাই বলে, এই যেমন আমার ছেলে খালি বলে তুমি সবাইকে এত ভালোবাসো, সবাইকে সবসময় বেশি ভালোবেসে ফেলো, লোক চিনতে পারো না, বেশি বিশ্বাস করে ফেলো, সবাইকে ভালোবেসে এটা ওটা খাও, সবার উপকারে রাখে, এই মানে কি বলবো, প্রত্যেকটা দিন কারোর না কারোর কিছু করছি, সে ডাক্তার থেকেই হোক বা যাই থেকেই হোক। তো তারপরেও কিন্তু তারা আমাদের ক্ষতি করছে, কেন জানি না। ঈশ্বর হয়তো সেটাই চান। এই আস্তে, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতো। ঈশ্বর, আমি তো মানে সেটাই এখন মনে করছি, হয়তো ঈশ্বর এটাই চান, এটাই আমার প্রাপ্য, এটাই মনে করি। আর কি করব, আমার কপালে যেটা থাকবে সেটাই তো হবে, তাই না? তো ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, অন্তত আমাদের সময় পর্যন্ত যা হয়েছে হয়েছে, আমার সন্তানদের মানে পরবর্তী জেনারেশনকে যেন এরকম ভোগ করতে না হয়, এত কষ্ট ফেস করতে না হয়, এটাই আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা। আমরা নিশ্চয়ই সব বাবা মায়েরাই তাই চাই। কি রেডি করছিস বল? মাংসগুলো ভাজে। বোনলেস চিকেন, বললে তারপরে কি বাড়িতে কেটেছিস না ওখানে কেটে না, নিয়েছিস? আমি বাড়িতে এনে কেটেছি। ও, এটা ঢেলে নিয়েছিস? এটা কি লাস্টে দিবি পরে? ওটা পরে। দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি, খেতে ইচ্ছে হলে তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়ি। আমার ছেলের হাতে রান্না সত্যি খুব সুস্বাদু, আমি এত ভালো করতে পারি না। আমি ছেলেকে কিন্তু হাতে ধরে শেখাইনি, ও যেটা নিজে নিজে দেখে করেছে বা নিজের আইডিয়া করে করেছে।
আমি কিন্তু শেখাইনি। আমাদের বাড়ি না বেশিরভাগ ছেলেরাই রান্না করতে জানে, জানো তো, শুধু আমার বাপি ছাড়া। বাপি মুখে রেসিপি বলে দিতেন, কিন্তু রান্নাঘরে কোনো দিন যাননি। আমার 3 কাকা, তারা খুব ভালো পারদর্শী ছিলেন রান্নায়, এবং খুব মজাদার মজাদার ভালো রান্না করতেন। 3 কাকাই খুব ভালো রান্না করতেন। আমার বাবা ওসবে একদমই নয়, মুখে রেসিপি বলে দেবেন কিন্তু একদমই নয়। তো আমাদের যখন কলকাতায় হোটেল ছিল, হোটেলের যখন খাবারের বাজার, থাকা খাওয়ার হোটেল ছিল আমার স্ট্রিটে, বেঙ্গল বোর্ডিং হাউস। তো ওখানে আমার বাবা ওই সকালবেলা একজন একে নিয়ে, স্টাফকে নিয়ে বাজার করতে যেতেন বৈঠকখানা বাজারে, শিয়ালদা বৈঠকখানা বাজারে। আমি থাকলে কখনো কখনো বাপির সাথে আমিও যেতাম। তো দেখে শুনে মাছের পিসটা এটা সব দেখে শুনে নিয়ে আসতেন, এবং ওই নিয়ে আসা পর্যন্ত দাঁড়িয়ে মানে মাছের পিসটা ওখানে কাটাতেন না, বাড়িতে নিয়ে এসেই স্টাফ দিয়ে কাটানো হতো। তো ওইটা দাঁড়িয়ে থেকে যা দেখতেন, না হলে বাকি সব মুখে বলে দিতেন কী কী রান্না হবে না হবে। আর লাস্টে একটা রান্না হতো মাছের কাঁটা ফাঁটা দিয়ে, সেগুলো হচ্ছে বোর্ডারদের জন্য নয়, সেটা আমাদের মালিক পক্ষরা খাবে, ওইটা রান্না হতো। ওটা নাকি খুব সুস্বাদু হতো, মা বলতে। তখন তো আমরা খুবই ছোট। এবার পরবর্তীকালে সম্ভবত 83-84 সাল নাগাদ, মানে 1983-84 সাল নাগাদ খাওয়াটা বন্ধ হয়ে যায়। মানে হোটেলে থাকাটা শুরু থাকে, খাওয়াটা বন্ধ হয়ে যায়। খুবই কম পয়সার হোটেল ছিল, এবং আমাদের এই দেশবাড়ি থেকে অনেকে যেতেন। আমার মানে বাবা হচ্ছে, তাদের কোনো দিন পয়সা নিতেন না, থাকা খাওয়ার কোনো দিনই পয়সা নিতেন না। এখান থেকে অনেকেই উপকৃত, এবং অনেকেই এখনও নাম করেন। তো যাই হোক, যে কোনো কারণেই হোক, সেটা আর রাখতে পারা যায়নি। অনেক কারণ, অনেক কিছুই চলে যায়। 1998 সালে সেটা বিক্রি হয়ে যায় খুব কষ্টের সাথে। তারপর থেকে আমার বাপি খুব ভেঙে পড়েন, খুব কষ্ট হয়। উনি নিজে হাতে করতেন তো। যাই হোক, সে যা গেছে তা গেছে, যা থাকার তা থাকবে। তো বাপি মুখে অনেক কিছুই বলে দিতেন, এটা এইভাবে করবি, ওটা ওভাবে করবি। মাকেও অনেক রেসিপি বলে দিয়েছেন, কিন্তু রান্নাঘরের কোনো দিন বাপি মানে দোরগোড়া পর্যন্তও যাননি।